যাবো। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, প্রচুর এ রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা লড়ছেন এখনো পর্যন্ত, এবং সেই সূত্রে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলির সূত্রেও তার ওই বেঞ্চে যাতায়াত রয়েছে। আমি সেই কারণেই জিজ্ঞাসা করব, এক, কি এমন ঘটছে এই বেঞ্চের শুনানিতে, এখানে বিচারপতির মন্তব্যে, পর্যবেক্ষণে, অথবা কি এমন ঘটতে পারার আশঙ্কা রয়েছে যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন দুটি আশঙ্কায় ভুগছেন? একটা, তিনি বেঞ্চের বদল চাইছেন, আরেকটা, তিনি এই বেঞ্চে যা ঘটছে, যা শুনানি হচ্ছে, তার সংবাদ মাধ্যমের রিপোর্টিং বন্ধ করতে চাইছেন। কি ঘটছে সুদীপ্তবাবু? প্রথমেই বলতে চাই, অনির্বাণ বাবু যেটা বললেন জাস্টিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে, উনি যেখানে গেছিলেন সেটা একটা অরাজনৈতিক মঞ্চ, এটা সারা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংস্থা, সেটা একটা অর্গানাইজেশন আছে যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, এটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, সেখানে উনি গেছিলেন। এবং আমার জানা নেই কোন আইনে কোনো বিচারপতি কেন যেতে পারে না। যে কোনো বিচারপতি কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্মে গেস্ট হিসেবে যেতে পারে এবং তার বক্তব্য রাখতে পারেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে আসেন। ব্যাপারটা কি বলুন তো, যখনই অভিষেক ব্যানার্জির এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে কোনো অর্ডার যাবে, তখনই জাজের ঘর বয়কট করা হবে, জাজের বাড়িতে পোস্টার করবে, জজ চেঞ্জ করার আবেদন জানানো হবে। অনির্বাণ বাবু যেটা বললেন যে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা একটি অর্ডার দিয়েছেন যেখানে উনি ইনভেস্টিগেশন কি করে করতে হবে সেই ব্যাপারে গাইড করছেন। হতে পারে এটা লিগাল বা ইনলিগাল, উনি করতে পারেন বা করতে পারেন না, এটা হচ্ছে পয়েন্ট অফ ল। এইখানে নিয়ে ওনার ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চও বলেছে কোনো হস্তক্ষেপ করেনি। ওনারা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে না, আমরা হস্তক্ষেপ করব না, ইডি যেরকম ভাবে ইনভেস্টিগেশন করছে করে যাবে। তারপরে ওই মামলায়, ওই এসএলপিতে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমরা কোনো হস্তক্ষেপ করব না জাস্টিস সিনহার অর্ডারে এবং ডিভিশন বেঞ্চের অর্ডারে, সেই মামলাতে আরেকটি অ্যাপ্লিকেশন করে বলেছেন যে এই জজ সাহেবকে চেঞ্জ করতে হবে, যেটা আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে বলেছে এইসব করার জন্য সুপ্রিম কোর্ট বসেনি। এইটা কিন্তু কোনো লয়ের ব্যাপার না, এটা হলো আমার এই বিচারপতিকে পছন্দ না, কারণ এই বিচারপতি আমার বিরুদ্ধে অর্ডার দিচ্ছে, আমি সেই ঘরেই করব যেই বিচারপতি আমার পক্ষে অর্ডার দেবে, সেই ঘরেই গিয়ে আমি মামলা করব। একজন লিটিগেন্ট চয়েস করতে পারে না যে সে কোন ঘরে মামলা করবে কি কোন ঘরে মামলা করবে না। এতে একটাই জিনিস প্রমাণ হয় যে আজকে জাস্টিস সিনহা যা যা বলছেন সেইগুলো সত্যি এবং সেগুলো জনসমক্ষে চলে আসছে আজকে লাইভ স্ট্রিমিং এর দৌলতে, এবং মিডিয়া সেগুলো দেখাচ্ছে। তাই জন্য জাস্টিস অমৃতা সিনহাকে আমাকে বন্ধ করতে হবে, অমৃতা সিনহার ঘর থেকে মামলা বার করতে হবে, মিডিয়ার মুখ বন্ধ করতে হবে, যাতে জনগণ না জানতে পারে আসলে অভিষেক ব্যানার্জি কত বড় একটা দুর্নীতিবাজ লোক। যেই অভিযোগ এসছে আজকে ওনার বিরুদ্ধে, কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগের সত্যতা যাচাই করছে ইডি, সিবিআই, কোর্ট এটা মনিটর ইনভেস্টিগেশন, সুপ্রিম কোর্ট বলেছে এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, কোর্ট মনিটরের যা যা করণীয় উনি তাই তাই করছেন। তাতে অভিষেক ব্যানার্জি যদি ওনার অনেক বড় বড় আইনজীবী রাখছেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, তাদের দিয়ে উনি প্রমাণ করাক ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে, যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগগুলো মিথ্যে ভিত্তি। ওনার তো অমৃতা সিনহাকে রায় পছন্দ না, ডিভিশন বেঞ্চে তো গেছেন, ডিভিশন বেঞ্চ ওনাকে হারিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট হারিয়ে দিয়েছে। এর পরের যে আবেদন হবে বলবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আমরা করব না, ভারতবর্ষের বাইরের কোনো কোর্টে গিয়ে আমি আমার বিচার করবো। আর আরেকটি কথা যেটা বললো, অমৃতা সিনহার বিরুদ্ধে অভিযোগ উনি ওনার ইনফ্লুয়েন্স খাটিয়ে করেছেন, সেই অভিযোগ সুপ্রিম কোর্টের কাছে গেছিলেন। সুপ্রিম কোর্ট তার অর্ডারে একটি কথাও বলেনি জাস্টিস অমৃতা সিনহা এরকম ইনফ্লুয়েন্স খাটিয়েছে। উনি বলেছেন আপনারা ইনভেস্টিগেশন করছেন, ইনভেস্টিগেশন করুন এবং আমাদের চার্জশিট জমা দিন। আজ অব্দি সুপ্রিম কোর্টের চার্জশিটটা জমা দিতে পারলো না। আর এই যে অভিযোগ, সেই অভিযোগ ব্যাপারে সুপ্রিম কোর্ট এখনো অব্দি কিছু বলেননি, বরঞ্চ যে অভিযোগ করেছে এদেরকে পার্টি করাও, সেটাও এখন পর্যন্ত অ্যালাউ করেনি। আর দ্বিতীয় কথা, এই যে অভিযোগ এসছে, এই অভিযোগের কতটা সত্যতা যদি থাকতো, তাহলে এই রিপোর্ট কিন্তু চিফ জাস্টিস অফ হাইকোর্ট ক্যালকাটার কাছেও গেছিল, সেখানেও কিন্তু কোনো ব্যবস্থা বা স্টেপস নেওয়া হয়নি, কারণ এই অভিযোগটা ভিত্তি। তাই এই ধরনের খবর এই জন্যই বলা হচ্ছে, কারণ এই জজ সাহেব যেহেতু দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, কোথায় কি দুর্নীতি সেইগুলো প্রকাশ্যে আনছেন, কিছু কঠোর প্রশ্ন করছেন যে 2014 পরে সম্পত্তি বৃদ্ধি হয়েছে, 2014 পরে নিয়োগ দুর্নীতি, এর সঙ্গে কোনো যোগসূত্র আসছে কিনা, এই কঠোর সত্যিগুলো পিঞ্চিং করছে। শীতকালে আমি একটা প্রশ্ন করতে চাই সুদীপ্তবাবু আপনাকে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বিচারপতি তার মামলার রায় দেবেন, মামলা শুনবেন, কিভাবে শুনবেন, কি মন্তব্য, কি পর্যবেক্ষণ করবেন, তার বিষয়।
কিন্তু সম্প্রতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে করা একটি মন্তব্য নিয়ে বেশ কিছুটা অসন্তোষ তৃণমূল শিবিরে অন্তত দেখা দিয়েছে। 5,000 পাতার নথি জমা পড়ার পর তার মন্তব্য ছিল, যদি আমি ভুল হই আমাকে শুধরে দেবেন, আমি যেভাবে আদালতের রিপোর্টিং পেয়েছি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে বলছি আপনাকে। তার মন্তব্য ছিল 5,000 পাতার নথি, তার মানে তো বোঝা যাচ্ছে যে কত টাকার সম্পত্তির জন্য এমন নথি দিতে হয়। প্রপার ইনভেস্টিগেশন করছেন? এইটাও কি এই পর্যবেক্ষণে ভরা এজলাসে উঠে আসার মতো? কোথাও কি আপনার মনে হয় আইনজীবী হিসেবে এই মন্তব্যগুলো বাঞ্ছনীয় নয় বিচার পর্ব চলাকালীন, শুনানি পর্ব চলাকালীন? এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা ভাবতে হয়তো কোথাও তাকে এটা তারা প্ররোচিত করছে এই ধরনের মন্তব্য, যে আমি এখানে সঠিক বিচার নাও পেতে পারি। দেখুন, আমরা যারা ওকালতি করি, যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা এটা একটা ভালোভাবে জানে ওকালতির একটা বেসিক জিনিস আছে। কি বলুন তো, আজকে যখন কোনো উকিল মামলা করছে, তিনি তার বক্তব্য দিচ্ছেন, জজ যিনি বসে আছেন তিনি রায় দেবেন, তার মাথার ভিতরে কি চলছে সেই ভিউটা যদি সে না প্রকাশ করে, তাহলে যে উকিল সেই অনুযায়ী সে তার উত্তর দিতে পারবে না। এটা হলো তার যে মাথার ভিউ, যে এত 5,000 পাতার নথি দিয়েছে তার মানে নিশ্চয়ই এত সম্পত্তি আছে বলেই এত টাকার নথি দিতে হয়েছে। এই যে উনি প্রশ্নটা করেছেন, তার বক্তব্য, তার মাথায় কি চলছে সেটা উনি বলেছেন। সেটা যদি উনি প্রকাশ না করেন, যারা এখানে উকিলরা যারা মামলা করছেন, সেই ইডির উকিল বলুন, আমি বলি, বা অভিষেক ব্যানার্জির যিনি উকিল আছেন তিনি, তারা তার সঠিক উত্তর দিতে পারবেন না। প্রকৃত জাস্টিসের জন্য বা প্রকৃত বিচারের জন্য এই যে মত আদান প্রদান সেটা হয়, এবং সব মামলাতেই এটা হয়। আজকে এটা গায়ে এই জন্য লাগছে কারণ এই মন্তব্যে উনি মনে করছেন যে ওনার ক্ষতি হচ্ছে, কিন্তু উনি যদি সত্যি জেনুইন হয়, উনি বিচারপতিকেও চেঞ্জ করতে বলবেন না, ওনার উকিল দিয়ে আইনত সেটা লড়বে, এবং সেই লড়ার ক্ষমতা নেই বলেই আজকে এই ধরনের পথ উনি বেছে নিয়েছেন যে বিচারপতিকে আক্রমণ করব। আপনি আমার সঙ্গে থাকুন সুদীপ্ত বাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা চলাকালীন আরেকবার তদন্তকারী সংস্থা বা এজেন্সির ডাক পেয়ে তিনি আসেন, এবং আসার ঠিক আগে তিনি ডাক পেয়েছেন এবং যাচ্ছেন। এই কথাটা বলবার সময় একদিনে ওই একই স্থলে, একই জায়গায়, একই বক্তৃতার মধ্যে বা তার বক্তব্যের মধ্যে 5 বার ফাঁসি শব্দটা উচ্চারণ করেছিলেন। আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম এই অনির্বাণের অগ্নিবাণে, যে যদি তদন্তে এতটাই আস্থা থাকে এবং যদি তদন্ত সম্পর্কে এতটাই নিঃসন্দেহ হন, নিজের কোনোভাবে দোষী প্রমাণিত হবে না, নিজের নির্দোষিতা সম্পর্কে, তাহলে বারবার এই ফাঁসি শব্দটা আসছে কেন? এটা কি কোনো অবচেতনের কাজ?